আমার নাম দেবব্রত দাস। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম ব্যাংক, কিন্তু স্টেট ব্যাংকে চাকরি করার ফলে তার পরিণতি কি হতে পারে সে বিষয়ে আমি প্রমাণসহ কিছু দেখাতে চাই। যেসব তরুণ তরুণী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করার স্বপ্ন দেখে, অথবা যে বাবা মারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ছেলের জন্য বা মেয়ের জন্য পাত্রপাত্রী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক করবে, তারা যেন আমার ঘটনা যদি এই প্রোগ্রামটা দেখে তাহলে তারা তার আগে একবার ভেবে দেখবে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে রিলেশন করব কিনা। আমার স্ত্রী 34 বছর পর বলতে বাধ্য হয়েছে স্টেট ব্যাংকে চাকরি করতে। শুনলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম যে আর্থিক নিরাপত্তা সারা জীবন পাবো, পেনশন আছে। 34 বছর পর বলতে বাধ্য হয়েছে এই বছর যে শেষ জীবনে এরকম হাল হবে কখনো ভাবতেই পারিনি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি মালদা ব্রাঞ্চে ছিলাম শেষ 2018 সালে। মালদা ব্রাঞ্চে আমার ক্যাশ কাউন্টার থেকে একটা চোর টাকা চুরি করেছিল। সেই চোরটা বিষ্ণু ঘোষ নামে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। মালদার চিত্তরঞ্জন মার্কেটে তার মুদির দোকান। সেই চুরির কয়েকদিন পরেই আমাদের মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার আর ক্যাশ ক্রেডিট ম্যানেজার ট্রান্সফার হয়ে চলে গেল, যারা ছিলেন সেদিন চুরির ঘটনার দিন। আমি টাকাটা ফেরত পাওয়ার আগেই। তারপরে মালদা ব্রাঞ্চে আসলেন নতুন চিফ ম্যানেজার হিসেবে উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার হিসাবে বিশাল কুমার। এই দুই কুমার, এবং আমি প্রথমে বুঝতে পারিনি, অনেক পরে, চাকরি ছাড়ার অনেক পরে, যখন আমার কোনো অভিযোগের কোনো উত্তরই দিল না চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের নামটা বলে রাখি, এদের সঙ্গে একটা লিঙ্ক আছে, নিঃসন্দেহে আছে। রজনীশ কুমার, তখনকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। সিসিটিভি ফুটেজ থেকে প্রথম দিনে উজ্জ্বল কুমার আমাকে বলেছিল যে আপনি কিছু করবেন না, স্টেট ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, এবং আপনার টাকাটা যে 53,000 টাকা চোরটা চুরি করেছিল নিয়ম অনুযায়ী সেটা আমাকে সেদিনই দিতে হয়েছিল নিজের পকেট থেকে। ওই টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। কিন্তু ব্যাংক 1.5 মাসেও কোনোটা করেনি। তার ফলে আমি যখন বলতে শুরু করি চিফ ম্যানেজারকে টাকার কথা, ক্রমশ তার বডি ল্যাঙ্গুয়েজ আর উত্তর কর্কশ হতে থাকে। অবশেষে একদিন 4 জন অফিসার একদিন 7 সকালে অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিফ ম্যানেজার চেম্বারে আমাকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে দেখি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, আরেকজন লোন ম্যানেজার মালদা ব্রাঞ্চেরই পার্থ চক্রবর্তী, এবং সঙ্গে আরেকজন পি ডিভিশন নতুন ম্যানেজার। তখন আমি তাকে চিনি না। সেই মুহূর্তে আমার সামনে আরেকজন অচেনা মানুষ সেখানে ছিল। এই 4 জনের উপস্থিতিতে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আমার উপর যে নির্মম মানসিক অত্যাচার শুরু করেছিল, নানা রকমভাবে মারাত্মক সব হুমকি দিচ্ছিল, এবং আমাকে অজস্র মিথ্যা অভিযোগ করে, মিথ্যা কথা বলে, অবান্তর কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে আমাকে যেভাবে চূড়ান্ত অপমান করেছিল, তার ভয়েস রেকর্ডটা আমি নিতে পেরেছিলাম। কারণ তাদের ওই 1.5 মাস ধরে যে আমি টাকা ফেরত পেলাম না, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং হাবভাব, তার থেকে তাদের প্রতি আমার সন্দেহ জেগেছিল। প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখেই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল পার্থ চক্রবর্তী আর উজ্জ্বল কুমার, খুবই বাজে ব্যবহার করা। তখন আমার সেই ডেটে আমার 34 বছর 4 মাস চাকরি করা হয়ে গেছিল। আর এই চিফ ম্যানেজারটা হচ্ছে আমার চেয়ে বয়সে মোটামুটি 16-17 বছরের জুনিয়র হবে, আর
চাকরির ক্ষেত্রে 17-18 বছরের জুনিয়র উজ্জ্বল কুমার, আর বিশাল কুমার বলে যে ক্যাশকেড ম্যানেজার, সে তার জন্মের আগে থেকে আমি স্টেট ব্যাংকে চাকরি করি। এই দুজন আমাকে যেভাবে কথাগুলো বলেছে তার ভয়েস রেকর্ডটা আমি নিতে পেরেছি। সেই ভয়েস রেকর্ডের খুব অল্প একটু অংশ, প্রায় 40 মিনিট ধরে আমার উপর সেদিন নির্মম অত্যাচার চালিয়েছে। সেই ভয়েস রেকর্ডের কিছু অংশ আমি শোনাচ্ছি। ভয়েস রেকর্ডটা তো অডিও, আমি এটা ভিডিও হিসাবে ভিডিওতে কনভার্ট করে চুরির যে সিসিটিভি ফুটেজটা আছে তার সঙ্গে অ্যাড করে দিয়ে সেটা দেখাচ্ছি। ভিডিওটা এই মোবাইল থেকে আমি দেখাবো, কিন্তু এখান থেকে দেখে তো বোঝা যাবে না। আমার ফেসবুকে অলরেডি অনেক দেওয়া আছে, 4 বছর ধরে আমি বহু পোস্ট করেছি এই বিষয়ে, প্রমাণ সহ সিসিটিভি ফুটেজ, অনেক রকম ভয়েস রেকর্ড, বহু কমপ্লেন করেছি বহু জায়গায়, সারা দেশের উপযুক্ত সমস্ত কর্তৃপক্ষের কাছে, কেন্দ্রীয় সরকারের, জাতীয় মানবাধিকার কমিশন ইত্যাদি। কোনো ফল পাইনি। 4 বছর ধরে প্রচার করেও সারা ভারতের একজন মানুষেরও কোনো সাড়া পায়নি এ বিষয়ে, ও বলাই তো হয়নি। আমি চোর অবশেষে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার ওই চিফ উজ্জ্বল কুমার, বিশাল কুমার আরও 2 জন সেদিন শুরু করেছিল, এবং তাদের অত্যাচারে এবং একজন স্টাফও আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন না করায়, সব জানা সত্ত্বেও, চুরির কথা জানে তারাই, জুনিয়র ছেলেগুলি সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল, কিন্তু তারা চক্রান্তে, চোরের সঙ্গেই চক্রান্তে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গ দিয়েছে এবং আমার নামে মিথ্যা প্রচার করেছে যে ব্যাংক থেকে কিছু চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। এত নক্কারজনক যে হতে পারে স্টেট ব্যাংকের স্টাফ, এবং 100% স্টেট ব্যাংকে তখন 2.5 লক্ষাধিক স্টাফ ছিল, সম্ভবত এখনও ওরকম 2.5 লক্ষের কাছাকাছি হবে, কারণ 25 বছর বন্ধ থাকার পর, রিক্রুটমেন্ট বন্ধ থাকার পর এখন আবার প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে প্রতি বছর। এবং 25 বছরে যা অবস্থা হয়েছিল, যেমন মালদা ব্রাঞ্চে আমি যখন 2001 সালে প্রথম ঢুকি তখন 100-র ওপর ক্লারিক্যাল স্টাফ ছিল আমাদের অ্যাটেন্ডেন্সেই, আর শেষ যখন বেরাই তখন 17 জন, মোট স্টাফ 40 জন মতো ছিল, সব ধরনের মিলে। খালি স্টাফ কমতেই 25 বছর ধরে কমেছে রিটায়ারমেন্টের জন্য। ব্যাংকের কাজ তো কমেনি কখনোই, প্রতিদিন বাড়তে থেকেছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের পরিমাণ, সব কিছু। আমরা সেই কাজগুলো, বহু এক্সট্রা লোড, সেগুলো আমরাই বহন করেছি। 2009 সালে, আমি 1984 সালে জয়েন করেছি, 2009 সালে ফার্স্ট আমি জয়েন করার পর প্রথম রিক্রুটমেন্টের নতুন ক্যান্ডিডেটদের পেয়েছিলাম। সেই অবস্থায় নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা যেভাবে চালিয়েছি ব্যাংকের, স্টেট ব্যাংক ফ্যামিলি হিসাবে সব কর্মী মিলেই, সব ধরনের, সেই স্টেট ব্যাংক আমাকে কি করুণ অবস্থা করলো, আমার কি পরিণতি হলো শেষ বয়সে, যে আমার এভাবে জীবন ভয়ঙ্কর হয়ে উঠবে, এত যন্ত্রণাময়, এত কষ্টের হবে, এবং জন্য প্রচুর অভিমান, ক্ষোভ, দুঃখ, প্রচুর, যেটাকে মানসিক, একদিনও শান্তি দেয় না মানসিকভাবে। 2018 সালে 6 বছর পার হয়ে গেছে। প্রতিদিন আমি এগুলো শুনি আর ভিডিও বানাই, এগুলো পোস্ট করি। শেষে একদম একা হয়ে যায়, এবং ইউনিয়ন তাকে কিছু করেনি, একদম একা হয়ে যাওয়ায় আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই প্রাণ বাঁচাতে। কারণ আমার হাই প্রেশার অনেক অল্প বয়স থেকে হয়েছিল। এটা স্টেট ব্যাংকের জন্যই হয়েছে। স্টেট ব্যাংকের ভেতরের মেন্টাল প্রেশার ক্রিয়েট করা, দুর্ব্যবহার ইত্যাদি কারণে 36 বছর ধরে আমি হাই প্রেশারের রোগী। প্যালপিটেশনের সমস্যা, কোলেস্টেরল ইত্যাদি, খুব খারাপ অবস্থায় ছিলাম। আর বয়স হয়েছিলই। কাজে এই পরিবেশে এবং অত্যাচারিত হয়ে দিনের পর দিন উৎকণ্ঠায়, আশঙ্কায় আমি আমার প্রায় যে কোনো মুহূর্তে মারা যাব এরকম অবস্থা হওয়ার পর আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হলাম। তখনও 25 মাস বাকি, এবং 34 বছর 10 মাস চাকরি করার পরের 25 মাস মানে বিশাল ব্যাপার। হয়তো হিসাব করলে চাকরি জীবনের প্রথম 20 বা 25 বছরেরও টোটাল যে ইনকাম হয়নি, ওই শেষ 25 মাসের সব মিলে যে স্যালারি এবং তার স্পার্ক, সেগুলো মিলে তার চেয়ে বেশি ইনকাম হতো।
সেটা থাকতে আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলাম, এবং তার জন্য আমার পেনশনও প্রচুর কম। আর তার চেয়েও বড় কথা যে মানসিক যে আমার ভেতরে অন্তরে যে আঘাত পেয়েছিলি, সেটা আমার শারীরিক, মানসিক ও সামাজিক যে ক্ষতিগুলো করেছে, মানহানি, আর্থিক ক্ষতি, শারীরিক মানসিক ক্ষতি, আর পরে রোগ অনেক বেড়ে গেছে, সেগুলোর মানে কোনো দাম দেওয়া হয় না, এটা টাকা দিয়ে মাপা যায় না। এই ক্ষতিগুলো আমার হয়েছে। ভাগ্যক্রমে আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি এবং এখন আস্তে আস্তে বলতে পারছি। বহু জায়গায় কমপ্লেন করেছি চেয়ারম্যানকে, স্টেট ব্যাংকের তখনকার চেয়ারম্যানকে 8 বার কমপ্লেন জানিয়েছি। প্রথমটার পরের দিনই একজন কলকাতা থেকে এলএইচও পেনশন, এলএইচও কলকাতা থেকে স্টেট ব্যাংকের পেনশন ডিপার্টমেন্ট থেকে একজন ফোন করে আমার রেফারেন্স দিয়ে, যে আমার চেয়ারম্যানের কাছে কমপ্লেন করেছি সেটার রেফারেন্স দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী ঘটনা ঘটেছিল, যার জন্য আমি এসব লিখেছি যে আমি অত্যাচারিত হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। যদিও প্রথম কমপ্লেনটা বাধ্য হই তখনও দিতাম না, আমি তো ভয়ে মানে কাঁপতাম কারোর সঙ্গে যোগাযোগ করতে। স্টেট ব্যাংক, উপর মহল টোল সব আমাকে এমনভাবে ভাই, এই ভয়েস রেকর্ডটা শুনলে অনেকটাই বোঝা যাবে। তো পেমেন্ট সংক্রান্ত 1 মাস 20 দিন হয়ে যাওয়ার পরও আমার লিভ স্যালারি যেটা মালদার থেকেই হয়, 4-5 দিনেই হয়ে যাওয়ার কথা, 7 দিন লাগুক, কারণ মালদাতেই আরবিও থেকে মালদা ব্রাঞ্চ থেকে 4 কিলোমিটার দূরে আরবিও থেকে সেটা স্যাংশন হবে, সেটাও করে দেয়নি। আমার কোনো জমানো টাকা ছিল না, যার ফলে আমি খুবই অসুবিধায় পড়ে কমপ্লেন করেছিলাম। তার সঙ্গে ওইটুকুই জানিয়েছিলাম, ডিটেলসে না, যে আমি অত্যাচারিত হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। সেই প্রসঙ্গে আমাকে ওই এলএইচও থেকে যিনি ফোন করেছিলেন পুরো জেনে নিয়ে, বিস্তারিতভাবে জেনে নিয়েছিলেন। তার সঙ্গে 36 মিনিট কথা হয়েছিল ফোনে। গলা তো আমার প্রথমে কেঁপে গেছিলো, সারা শরীর কাঁপছিল। যাই হোক, পেমেন্টগুলো ঠিকঠাক পাবো এইটা যা শোনার পর অনেকটা নিশ্চিন্ত হই এবং ওনাকে সমস্ত জবাব দিই ডিটেলসে মোটামুটি। আমি তো ভেবেছিলাম ঠিক মতো বলতেই পারবো না, এত ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না আমার। পরে শুনে দেখেছি যে ওটা মোটামুটি ভালোই বলেছি, প্রায় সবটাই কভার করে গেছে। এত ঘটনাবহুল জিনিস যে অল্প সময় পুরোটা বলা যাবে না। তো এই বিষয়ে আমি প্রথমে অনেকগুলো ভিডিও করেছি, সব কিছু আমি এখন মুখে বলছি না, একটা করে ভিডিও। শুধু সিসিটিভিটা দেখার বিষয়ে সবচেয়ে বেশি, না হলে অন্যগুলোতে মেনলি অডিওটাই শোনার, ভয়েস রেকর্ড অথবা কল রেকর্ড, যেগুলো প্রমাণ করে যে আমি যা বলছি তা একদম ঠিক। এটা সিসিটিভিটা দেখার জন্য টাকা চুরির মালদার ব্রাঞ্চ, এসবিআই মালদার ব্রাঞ্চ থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে এই চোরটাই আমার কাউন্টার থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে। সে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার, বিষ্ণু ঘোষের কর্মচারী। স্টেট ব্যাংকের অফিসারদের অত্যাচারে আমি প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হই, কারণ স্টেট ব্যাংক তার পুরো শক্তি নিয়ে চোরটাকে বাঁচানোর জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ একে সমর্থন করলো, একজনও আমাকে সমর্থন করলো না। বিশেষ করে মালদা ব্রাঞ্চে 35-40 জন স্টাফ ছিল, তারা তো সবাই জানে চুরির ঘটনা। তাদের মধ্যে প্রায় সবাই তো সিসিটিভি ফুটেজ দেখেছে। 3 বার তো আমি ফুটেজ দেখিয়েছি চিফ ম্যানেজারের চেম্বারে। ওই বিষ্ণু ঘোষ বিভিন্ন কোম্পানি এনে দেখে ভেরিফাই করেছে যে এটা ঠিক আছে কিনা। কেউ তো একটা কথাও কখনো বলেনি যে এটা নিয়ে সন্দেহ আছে, চুরিটা নিয়ে কোনো স্কোপই নাই। এটা অ্যালার্ম বেজে গেছিল, অ্যালার্ম দেওয়া আছে ওষুধ খাওয়ার জন্য, ওষুধ খাওয়ার অ্যালার্ম বেজে গেছিল। এটা চুরির ফুটেজ। এই ফুটেজগুলো যে ফেসবুকে, টুইটারে, ইউটিউবে বহু জায়গায় আমার পোস্ট আছে, ওইগুলো থেকে দেখলে খুব সবচেয়ে পরিষ্কার হবে, মনে হবে যে একদম সামনে চলে এসছে। যদি ল্যান্ডস্কেপে দেখা যায় অথবা জুম করে দেওয়া যায় তো একদম সামনে চলে আসবে, চুরিটা কাউন্টারটা একদম সামনে চলে আসবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম। কথাগুলো আমার মেন, আমি লাইভে এসে বলছি, বা কোনোদিন ভাবিনি লাইভে আসতে হবে, এই প্রথম আমি আসছি। এবং এত বড় একটা বিষয় এরকম স্ট্রাগল করে এইভাবে সম্ভব না। স্টেট ব্যাংকে বহু চেষ্টা করে চাকরি পেয়েছিলাম, তার আমার এই পরিণতি আমার প্রাপ্য না।
এইখানে একটা অংশ বলা আছে যে একজনেও সাপোর্ট করলো না। স্টেট ব্যাংকে বলছি তখন মালদাতেই 38টা ব্রাঞ্চ ছিল 2018 সালে। সারা মালদাতে 300 থেকে 400 স্টাফ ছিল স্টেট ব্যাংকের। সারা পশ্চিমবঙ্গে 15-16, খুব কম করে বলছি, এখন তো ওগুলো টাচে নেই আমি জানি না। আর সারা ভারতে 2.5 লক্ষের ওপর স্টাফ ছিল। এতজন সহকর্মীর মধ্যে সব ধরনের, সব শ্রেণীর, একজন কেউ, একটা চোরের জন্য একজন স্টাফের উপর ভয়াবহ অত্যাচার হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, এবং একজন কেউ দাঁড়ায়নি, ইউনিয়ন দাঁড়ায়নি, এবং সবাই চোরের সঙ্গে সঙ্গ দিয়েছে, চুরি হয়নি, ওটা ক্যাশিয়ার সাজানো ঘটনা ইত্যাদি মিথ্যা প্রচার করে আমাকে কলঙ্কিত করেছে। এই হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফেদের চরিত্র। সমস্ত আজ পর্যন্ত 6 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একজনও এই ঘটনার প্রতিবাদ ব্যাংকের বিরুদ্ধে কেউ করেছে বলে আমার জানা নেই। আমি তো নতুন স্টাফ না, বাইরে থেকে আমাকে টুপ করে পিকের মতো আমি ইউএফও করে চলে আসিনি। 34 বছর পার করে সেই সময় 34 বছর 4 মাস, মোট আমি 34 বছর 10 মাস চাকরি করেছি। তো অতদিন চাকরি, হাজার হাজার আমার সহকর্মী, হাজার হাজার কর্মী অফিসারের সঙ্গে আমি কাজ করেছি। আমার সম্পর্কে সবাই জানেন যারা কাজ করেছে। এবার আমি একটা এটা একটু বড় লং। সেদিন সকালবেলা চিফ ম্যানেজার চেম্বারে আমাকে ডেকে 4 জন অফিসার, 2 জনের উপস্থিতিতে উজ্জ্বল কুমার চিফ ম্যানেজার এবং বিশাল কুমার যেভাবে আমাকে টর্চার করেছিল তার ভয়েস রেকর্ডটার খুব অল্প অংশ শোনাচ্ছি। এটা 3 মিনিট 51 সেকেন্ড, এটা এইটুকু, একটু ফাস্ট করা আছে, আর পুরো নাই, কিছু কিছু কথা আছে, এই কথাগুলো শুনতে হবে। একমাত্র প্রথম প্রশ্নটা দেবদা বিষ্ণু ঘোষকে চিনেন, এই প্রশ্নটা ছাড়া পরে যতগুলো কথা বলেছে তার একটাও আমার উপর প্রযোজ্য হওয়া উচিত না। সবগুলো অপ্রাসঙ্গিক, অবান্তর, মিথ্যা, এবং আমার উপর আমাকে বলার মতো না। আমি এমন কিছু করিনি যে এই কথাগুলো আমাকে বলতে পারে কেউ, কখনোই করিনি, আমার পক্ষে সম্ভবই না এমন কিছু করার। সেটা শোনাচ্ছি, কথাগুলো খুব ভালোভাবে শুনতে হবে যে কী করে একজন সিনিয়র ক্যাশিয়ারকে, যে সিনিয়র ক্যাশিয়ারের ওপর কিভাবে এই মিথ্যা কথাগুলো আরোপ করা হয়, এবং সব স্টাফ স্টেট ব্যাংকের সবাই সাপোর্ট করে তাকে। উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন। এইটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে, এইটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs सीसी আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। উল্টে আপনি খুব ভাগ্যবান, উল্টে চোর টাকা চুরি করেছে বিষ্ণু ঘোষ নামে ওই ব্যাংকের খুব ইম্পর্টেন্ট ক্যাশিয়ার, যার 15 বছরের পুরনো অ্যাকাউন্ট, যাকে বলছে তার বয়স, মানে তার তখন 34 বছরের বেশি চাকরি করা হয়ে গেছে ব্যাংকে, এবং বহু সম্মানের সঙ্গে। তাকে বলছে আমার কাউন্টার থেকে টাকাটা চুরি হয়েছে, আমাকে এইসব কথা বলছে। আমার তো কোথাও একটু দোষ নাই। ব্যাংকের কাছে মনে হচ্ছে যেন এইটাই দোষ আমার, যে আমার কাউন্টার থেকে টাকা চুরি হয়েছে, তার জন্য তো আমি দায়ী না। সেই চোরের মালিক যে বিষ্ণু ঘোষ, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে কিভাবে আমাকে এই কথাগুলো বলছে, এই কথাগুলোর জন্য তো জেলে যাওয়া উচিত বিশাল কুমার, উজ্জ্বল কুমারের। অথচ সবাই সাপোর্ট করলো এটাকে, ওটাই আবার দিচ্ছি। আমি ভাগ্যবান। তার জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 lakhs सीसी আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। उल्टे आपने खूब भगवान, वो आपके ऊपर क्या क्या बोल देता हूँ, वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, अपने वॉलेट की आउटस्टैंडिंग को।
अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको वायलेट किया, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपको। दूसरा, किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, তাহলে কোনো ভুল হবে না। আপনি ইচ্ছে করে করেছেন, আপনি ইচ্ছে করে করেছেন। ব্যাংকের কোনো লায়াবিলিটি নাই কি আপনার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো অ্যাকশন নেবে। আপনার রেক্টিফিকেশন হলো, আপনি জানেন না, এত পুরো লোক আপনি জানেন না রেক্টিফিকেশন হলো কি হয়। আমি কারো 10,000 টাকা জায়গায় 1 লাখ টাকা জমা রেখে দিলাম, আমি বেকার ব্যাপার তো টাকা রেক্টিফাই করতে পারি। আপনি করেন না, তো সেরকম ছিল না, এমনটা ঠিক দিয়েছি আমি। ফার্স্ট থিং ইজ আপনার টাকা যদি শর্ট হয়েছে, নাম্বার 1 পুরো ছানবিন করবেন কেন শর্ট হয়েছে। আমাদের জিনিসটা জানেন না, এই 4 লাখ টাকা রিসিভ করে আপনি 4 লাখ 53 হয়ে উনি আপনাকে যে কমপ্লেন লেটার দেবেন, আমি ইনস্ট্যান্ট আপনার উপর অ্যাকশন নেব। ইনস্ট্যান্ট, আমি 1 মিনিট দেরি করবো না, কেন আমি যদি দেরি করি তাহলে আমি প্রবলেম হবে। নমস্কার, আরে না পাচ্ছি। আচ্ছা, এতটা কনভিন্স ওই লোকটাকে আমরা করে রেখেছিলাম। ও বললো আমি সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা জোগাড় করে রেখে দিয়েছি। एक 65 लाख का प्रपोजल लाने में एक आरएनओमी का तो दिन नहीं है लाना प्रपोजल। आपका राइट हैंड मुझे लेफ्ट साइड में दिखाई देता है। मुझे रिटर्न में दीजिए ना कि बैंक को उसके अगेंस्ट में लीगल एक्शन लेना है, मुझे दीजिए ना। আপনি যবে লিগালাইজ করবেন কোনো জিনিসকে, তো আমিও সবাইকে বলছি মোটামুটি আমাকে ওই জোনে, যে জোনে আমি ছিলাম ওই জোনে দয়া করে ফেলেন না। আমি সব সময় ওই বাজে অ্যাকশন নেওয়ার জন্য গিয়েছিলাম। আপনি এবার আমাকে স্পেশালি দেখে বলছেন কি আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতি আমি করে দেবো। বাঁচতে চান তাহলে বাঁচুন, আমি তো বাঁচবো। আর আমি বাঁচতে গেলে যদি আপনার কোনো কষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো ই নেই। আপনি আমাকে টানছেন, ওনাকে টানছেন, দুজনকে টানছেন। 65 लाख का लोन हो सकता है कि हमारे मालदा ब्रांच के लिए बचा है, तो बहुत सारा ब्रांच के लिए शायद इतना बड़ा लोन तो देखा भी नहीं है। কিন্তু এখন যদি না বলি তাহলে আর বিপদ যেটা ঘটেছে আর বেশি বিপদ ঘটে যাবে। আমাকে যেটা দিতে যাচ্ছেন থানাতে বসে আছে এখনই, तब तो नहीं बचिएगा, तब तो नहीं बचिएगा। इस तरह उसका बेटा भी तो एचडीएफसी बैंक में उसी दिन बोल दिया नहीं क्या करोगे, वो तो कहीं यहाँ पे छिलें दूसरे दिन। उसको इमोशनली कितना ब्लैकमेल किया गया। तो पैसा भी तो रेडी था, उसको हमको एक फुटेज दिखा दीजिए, पैसा अरेंज कर लिया, पैसे भी देगा, लेकिन वो देगा एक बार वो बोले नहीं देगा कि वो ताकत भी देना। वो आदमी की सही है, वो चाहता परसों आया बैंक को बोल सकता था, उस मीटिंग में बोल सकता था, वो कुछ नहीं बताया। उस मीटिंग में अगर बोल रहा है को ऐसा ऐसा है कि हमको पुलिस के थ्रू हमको प्रेशराइज किया जा रहा है, तब क्या होता। আরেক স্যার ছিল, ওদের মিটিং ছিল, ও কিচ্ছু বলেনি। তো আমি বলেছি কাজ কাস্টমারদের, হ্যাঁ, আর উল্টো পেছনে বসেছিল অনেকটা। হ্যাঁ, কোনো ওয়ে আউট বা কোনো মানে আমি আর ঠিক আছে, আমি সারেন্ডার করে দিলাম। আমি এখানে নাই, আমি এটাতে আর আমি বৃহস্পতি কভার ফোন আমার করেছি আপনাদের জন্য। আমি আমার ভাইকে ফোন করতে দেখিনি। স্টাফ ফার্স্ট, এটা খুবই হাস্যকর। স্টাফ ফার্স্ট, এমন স্টাফ ফার্স্ট যে আমাকে নির্দোষ স্টাফকে, সিনিয়র ক্যাশিয়ারকে এভাবে একটা চোরের জন্য চাকরি ছাড়তে বাধ্য করে দিল, এত অত্যাচার করে, এত নির্মম অত্যাচার। এই মিথ্যা কথাগুলো তো ভয়ানক অত্যাচার। আমি তো এগুলো শুনতে অভ্যস্ত না, এবং সবগুলোই অবান্তর কথা, যার ওই প্রসঙ্গের সঙ্গে মিল নাই চুরিটা ঘটনার সঙ্গে। এগুলো আমাকে শুনতে হয়েছে এবং এগুলো সবাই জানে, তাও আমার পাশে কেউ দাঁড়ায়নি। ইউনিয়ন না, ইউনিয়ন তো প্রথমেই ইউনিয়নের কাছেই তো যাব, কিন্তু তাছাড়াও যারা আমাকে ঘটনার পর থেকেই স্টেট ব্যাংকের যা প্র্যাকটিস, কারো ক্যাশ শর্ট গেছে শুনলেই সঙ্গে সঙ্গে কিছু স্টাফ সেখানে চলে যায়, গিয়ে খোঁজখবর নেয় এবং হেল্প করে সেই ডিটেক্ট করতে যে শর্টটা কীভাবে হলো। তো আমি 3-4 মিনিটের মধ্যে সমস্ত পেয়ে গেছি, যে কাটা পাইনি, কে নিয়েছে তখনও জানি না। আমি ভাবছি তখন যে লুজ নোটটা দেয়নি, কিন্তু এটা যেটা চুরি করছে এটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমার উপর অত্যাচার করেছে স্টেট ব্যাংক। কি নোটিস আসছে, নোটিফিকেশন। কতগুলো জিনিস এখানে পাওয়া গেছে যে টাকাটা রেডি রেখেছিল দিয়ে দেওয়ার জন্য। দিব না তো বলেনি, কখনো দিব না বলেনি, কিন্তু স্টেট ব্যাংকের এই দিতে দেয়নি বা এরা চক্রান্ত করেছে। আমি তো জানি না কি, আমার ফলটাই খালি আমি জানি যে আমি পারলাম না শেষে চাকরিটাও ধরে রাখতে, একদম বিনা দোষে। বাকি সবাই দোষী কোনো না কোনোভাবে। সবাই সুখে আছে, আমি নেই, জীবন ধ্বংস করে দিয়েছে। এরপরে শোনাচ্ছি আমার এই চুরির ঘটনা জানার পর একজন খুব প্রভাবশালী
থার্ড পার্টি, ব্যাংকেরও না, ব্যাংকের কাস্টমারও না, থার্ড পার্টি, ব্যাংকে আসে রেগুলার, তারই ফ্যামিলির অন্যদের কাজ করতে, ব্যবসায়ী পরিবারের। তার সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল, মানে আমাকে তো জানে যে এরকম ভয়ানক 53,000 টাকা চুরি করে নিয়েছে আমার কাউন্টার থেকে এবং দিতে চাচ্ছি না, অস্বীকার করেছে চুরির কথা। সে শুনে বলেছিল যে আমাকে বোধহয় চিন্তা নেই, আমি এই টাকাটা উদ্ধার করে এনে দেবো। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর টাকাটা উদ্ধার করে এনে দেয়নি। ফোনে আমাকে একদিন ও যোগাযোগ করে কিছু কথা বলেছিল, আর ফোন করেনি। তখনও চেষ্টা কমপ্লিট হয়নি ওর। তারপরে আমি যোগাযোগ করেছিলাম, যা বললো তাতে আসলে আশ্চর্য হওয়ার মতো। প্রতিদিন মানে সময়ের সঙ্গে সঙ্গে এত জিনিস পাচ্ছি যে আর আশ্চর্য হওয়ার কথা বলতে পারি না। অভূতপূর্ব, অকল্পনীয়, দুঃস্বপ্ন ভাবা যায় না। সেই ভয়েস রেকর্ডটা আমি শোনাবো। থার্ড পার্টি একজন বলছে মালদাতে, আলটিমেটলি গোটা ভারতেই সব জায়গাতে স্টেট ব্যাংক আমার নামে মিথ্যা প্রচারটা কি করেছে, কিভাবে করেছে, কি অনৈতিক, কি অমানবিক, কি কুচরিত্রের মানুষ স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ এবং অফিসার, সেগুলো আমি বুঝতে পারলাম। এই জন্যই বলছি আমার কথা, এগুলো জানলে, স্টেট ব্যাংকের চাকরি করার স্বপ্ন দেখলে একটু ভেবে চিনতে। সেই ছেলেটা টাকাটা তুলতে পারেনি, কারণ ও তো স্টেট ব্যাংক থেকে তো তখন নিশ্চয়ই বলে দেওয়া হয়েছে যে আমরা এর ব্যবস্থা করছি, এটা টাকাটা দিতে হবে না। স্ক্রিপ্ট তৈরি করেছে এবং এই কথাগুলো স্ক্রিপ্ট অনুযায়ী হয়েছে। আমার ধারণা অনেক পরে হয়েছে, আমি ইদানিংকালে। প্রথম 2-3 বছর তো আমি শরীর নিয়েই ব্যস্ত ছিলাম সুস্থ হওয়ার জন্য। তারপরে এগুলো যত শুনছি আর আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে মানেটা। সেই ধারণা হয়েছে যে এই ঘটনাটা যে মিথ্যা কথা বলে প্রচার করছে যে চুরি হয়নি, এটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা, অর্থাৎ আমি ওটা সাজিয়ে ক্রিয়েট করেছি এই পরিবেশটা যে আমার গ্যাস চুরি হয়ে গেছে, ও চুরি করেছে, মানে ধোকা দিয়ে জালিয়াতি করে আমি টাকা রোজগারের চেষ্টা করছি, এই মিথ্যাগুলো প্রচার করেছে স্টেট ব্যাংকের অফিসার, স্কেল 4 অফিসার। এটা মালদার সবচেয়ে বড় ব্রাঞ্চ, মালদা ব্রাঞ্চ, তার অফিসার এবং চেয়ারম্যান অবধি জড়িত তাতে। তো এইটা মনে হয় যে অন্যদের বিশ্বাস করানোর জন্য এই ভয়েস রেকর্ডটা তারা করার জন্য এগুলো মিথ্যা কথাগুলো বলেছে, যাতে এই কথাগুলো শুনলে বোঝা যাবে যে দেখে দেবু এসব করেছে মিথ্যা সাজানো ঘটনার জন্য, এগুলো আমরা এইভাবে আমি তাকে বলেছি, দেখাতেই পারে। এছাড়া তো আমি আর কিছু কারণ বুঝতে পারছি যে না, কি কারণ, আর কি কারণ হবে? ঘুষ তো 1-2 খাবে। যেভাবে 5-8 কুকুরের মতো উজ্জ্বল কুমার, বিশাল কুমার কথা বলেছে, ওর প্রশংসায় পঞ্চমুখ এবং আমার সঙ্গে তুলনা করে আমাকে একদম ধুলায় মিশিয়ে দিয়েছে। আমি তার কাছে, এই মুদিওয়ালা লোকটার কাছে মানে কিছুই না, আমার পার্সোনালিটি কিছুই নেই, আমার শিক্ষা দীক্ষা কিচ্ছু না, ও অনেক উঁচু স্তরের মানুষ। মানে ওর স্টেট ব্যাংকই যেন ওর মালিক না, ওই স্টেট ব্যাংকের কাস্টমার বিষ্ণু ঘোষটাই মালিক, এরকমভাবে কথা বলেছে। তো ওই যে ওকে কিন্তু আমি ওই টাকাটা উদ্ধার করতে যাতে সুবিধা যে হবে না সেটা আমি প্রথম দিনই, ঘটনার পরে যখন 3-4 মিনিট পরে যখন ফোনে কথা বলি, তখনই তো জেনে গেছি যে লোকটা সুবিধার না। এবং এই প্রথম দেখলাম তখন 34 বছর চাকরি হয়ে গেছে, একজন ক্যাশিয়ারের কাছে খবর পেয়ে সে নেগেটিভ রেসপন্স করলো, রিয়াক্ট করলো যে না, আমাদের কোনো ভুল হয়নি। এরকম ঘটনা তো হামেশাই ঘটে, টাকা না পাওয়া, না দিলে তারা নিজেরাই চলে আসে, অথবা ফোন গেলে, কাশিম না মিললে যখন বুঝতে পারে তখন ফোন গেলে সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে ছুটে এসে দিয়ে দেয়, দুঃখ প্রকাশ করে। তো সুবিধা হবে না দেখে আমি একমাত্র ওকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম। কাজে যেহেতু ও ফুটেজ দেখেছে, এবার টাকা দিচ্ছে না, বলে চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা, তো ও মানবে কেন? যথেষ্ট প্রভাবশালীও। ও ব্যাংকের দিক থেকে একটা খবর পেয়েছে, ব্যাংকের দিকে কোয়ারি করে, আর ওর যে বিজনেস লাইনে খবর করে, চিত্তরঞ্জন মার্কেটের দোকান বিষ্ণু ঘোষের, তার যে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, তার সঙ্গে খুব ঘনিষ্ঠ, তার সঙ্গে কথা বলে 2টা রিপোর্ট আমাকে দিয়েছে 2 দিনে। ও লজ্জায় আমাকে বলছিল না খবরটা, অনেক পরে বলেছে, বাধ্য হয়ে বলেছে, কারণ আমি তো জানতে চেয়েছি টাকাটা উদ্ধার হলো না কেন।
সেই দুটো ভয়েস রেকর্ডেরও সংক্ষিপ্ত অংশ আমি শোনাচ্ছি। সেম 13 2 3। এটা হচ্ছে ব্যাংকের দিক থেকে যে খবরটা, ও ব্যাংকের দিক থেকে যে খবরটা পেয়েছে সেটা আমাকে বলছে। এই খবরটা ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বড় হারিয়ে গেছে, মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। এটাতে আপনার যে কি হবে মানে। আর আমার তো হাত বাধা বোঝা যাচ্ছে, কারণ নিয়মটা আমি জানি, এটা কিছু নিয়ম অ্যাকশন ব্যাংকেই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেইনস্টে কথা বলছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে গেছে, এটা আমার মাথায় ঢুকছে না। ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই ক্ষতি করার জন্য। কেউ কিছু বলছে না, ইউনিয়নও ঠিকঠাক বোঝা যায় যে কি মুশকিল, বুঝতে পারছি না। সবাই পুরো ডেট এগেইনস্ট এটার ব্যাপারে। টাকা চুরি করলো চোর, সে ক্যাশ ক্রেডিট ম্যানেজার, খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট ম্যানেজারের কর্মচারী। আর ক্যাশিয়ারকে, সংশ্লিষ্ট ক্যাশিয়ারের কাউন্টারের ক্যাশিয়ারকে আমি তাদের চেয়ে অত সিনিয়র, এবং ব্যাংকে কোনোদিন আমি ভুল কাজের জন্য কোনো তিরস্কৃত হয়নি বা আমাকে কেউ বকাঝকা করেনি। বকাঝকা কোনোদিনই কেউ করেনি, ভুল কাজের জন্য কথা শুনতে হয়নি কোনোদিন। সে এইভাবে আমাকে আমার বিরুদ্ধে কথা বলছে যে ব্যাংক আমার বিরুদ্ধে, ব্যাংক উল্টে আছে, ব্যাংক বিশ্বাসই করছে না এটা চুরি। আর সিসিটিভি ফুটেজটা তাহলে কিসের? স্টেট ব্যাংকের, বোঝা যাচ্ছে না এই কাউন্টারটা স্টেট ব্যাংকের। সিসিটিভি ফুটেজ আছে, তাও মানতে যাচ্ছে না যে ওখান থেকে চুরি হয়েছে, কাস্টমারের কোনো ফল্ট নাই, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে। কিভাবে স্টাফের উপর ব্লেম দিচ্ছে, নোংরামু। এটা তো নিজেদেরই উপরে, স্টেট ব্যাংকের উপরেই কাদা ছিটানো। এইটা বোঝার ক্ষমতা তার নাই। সব স্টেট ব্যাংকের লেখাপড়া জানা মূর্খ, সব গণ্ড মূর্খ, লেখাপড়া জানা। তো নিজের স্টাফকে এরকম যদি মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয় যে সে সাজানো ঘটনায় এভাবে করেছে, টাকা চুরি হয়নি ব্যাংক থেকে সত্যি, তো এগুলো তো নিজেদেরই কলঙ্কিত করা। কিন্তু পুরো ব্যাংক শুদ্ধ এমনভাবে প্রচার করেছে এই মিথ্যাগুলো, তো আমি তো বিশ্বাস করাতে পারবো না মানুষকে। বিশ্বাস করেনি তো কেউ, সেদিন তো বেরোতে পারি না কোথাও। আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে চোর, আর আমাকে চাকরি ছাড়তে হয়েছে, আমি চাকরি হারিয়েছি, এইটা কেউ বিশ্বাস করার মতো না। আমি হলেও বিশ্বাস করতাম না। তাহলে বোঝা গেল যে শেষ কথাটা, কেউ কিছু চিন্তা করছে না, কেউ কিছু করছে না, ঘাত গুটিয়ে বসে আছে, ইউনিয়ন সবই। একমাত্র এই কথাটা আমার করেছে। আমি এভাবে বিপদে পড়েছি বলে, বা ইচ্ছা করে আমাকে বিপদে ফেলছে বলে আমি ঝাঁপিয়ে পড়বো, পায়ে কেঁদে কেটে করুণা ভিক্ষা করবো, ওসবের মধ্যে আমি নাই। ওসব ব্যাংকে চালু আছি যদিও, আমি নাই। হ্যাঁ, আমি স্টেট ব্যাংকের পক্ষে ফিট না, আনফিট। 3 বার আমার উপর অত্যাচার হয়েছে, ভয়ানক অসুস্থ করে দিয়েছে, আর এটা তো চাকরি খেয়ে নিলাম। তো কিভাবে বলে, এরকম ভাবা যায়? এইভাবে কথা বলতে পারে একজন স্টাফ সম্পর্কে? ওর কথা বলার সুর, ও যে আমাকে রিপোর্টটা দিয়েছে একদম ঠিক সুরে, ঠিক টার্মগুলো ইউজ করে, একদম ঠিক, মানে আমি চোখের সামনে ভেসে উঠছে যে উজ্জ্বল কুমার আমাকে এইভাবে এই কথাগুলো বলছে, আমার সম্পর্কে এই বাইরে এই কথাগুলো বলছে। আরেকটা শোনাবো, যেটা বাজারের দিক থেকে ও যেটা শুনেছে। 4 নম্বর। সঞ্জীব দা ডিপটি সহায়ক মার্কেটের সেক্রেটারি এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা। সঞ্জীব দা ডিপটি সহায়ক মার্কেটের সেক্রেটারি এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা। যেটা বলছে আমি শুধু কি আছি, বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো। তোমার মুখ থেকে সব ঠিক উল্টো ঘটনাটা শুনলাম, বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি, ঠিক ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব বলছে, যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। তাহলে স্টেট ব্যাংকের সিনিয়র একজন স্টাফের বিরুদ্ধে
অপপ্রচার করছে, যেই স্টাফের কোনো দোষ নাই, যে স্টাফের একটাই খালি তাদের চোখে অপরাধ যে আমার কাউন্টার থেকে টাকাটা চুরি করেছে চোর, আর আমাকে টাকাটা ফেরত দিতে হবে। এটা তো বলেই ছিল তারা। আমি তো কোনোভাবে বলিনি টাকাটা নিও না, বহু ইম্পর্টেন্ট কাস্টমার, টাকাটা তো দিতেই হবে। ওই সেদিন বকাঝকা করেছে, সারেন্ডার করলাম, তাও টাকা ছাড়বো আমি সেটা বলিনি তো, টাকাটা তো দিতেই হবে, আমার তো বহু রক্ত জল করা টাকাগুলো। তো এইভাবে প্রচার করেছে যে সাজানো ঘটনা। ওই যে বললো ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, সে শুনেছে, সেই সময় বাইরে ছিল, সাজানো ঘটনা বলে তাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং চোরের পক্ষ এবং স্টেট ব্যাংক থেকে করেছে। স্টেট ব্যাংক আর বাজার তো চিত্তরঞ্জন মার্কেট একদম কাছাকাছি। আমি তো চিত্তরঞ্জন মার্কেটেই যেতাম। আমি চিত্তরঞ্জন মার্কেটে অনেককে বলেছি, আমি তখন চাকরি ছাড়ার পর অনেককে ফুটেজ দেখিয়েছি। চাকরি চলাকালীন আমি দেখাইনি, এই একজনকে দেখিয়েছিলাম টাকাটা তোলার জন্য। সবাই দেখেছে, বিশ্বাস করতে বাধ্য। কিন্তু ঘটনার যে এই জন্য যে আমাকে চাকরি ছাড়তে হবে, এই ব্যাপারটা আসলে বিশ্বাস করছে না কেউ, করা সম্ভব না। আমি হলেও করতাম না। আমি হলেও বলতাম যে কোনো দুর্নীতি করেছে, তছরে পড়েছে, চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। কি লাইভ আছে এটা ফেসবুকে। তো স্টেট ব্যাংকে চাকরি করলে এই পরিণতি হয়। পরবর্তীকালে যে আমার মানসিক অবস্থা হয়েছিল, তাতে আমি একদম মানে সব ধ্বংসাত্মক প্রবৃত্তি আমার মধ্যে একটা জেগেছে। আমি বলা চলে যে ধ্বংস করে দিয়েছি সব। আমার ছেলে মেয়ের পড়াশোনা হয়নি, অনেক বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কিছু করে না এখনো কেউ, সামান্য পেনশনে 4 জনের চলে। এই হচ্ছে আমাদের দেশ। স্টেট ব্যাংকে 8 বার করেছি, অভিযোগ জানিয়েছি, জাতীয় মানবাধিকার কমিশনে জানিয়েছি। এই বিষয়ে আমার একটা ফুটেজ আছে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার কথা দিয়ে বলে, দেখি 3, 4, 5 নাম্বার 5। ও আরেকটা মজার ভিডিও আছে। চাকরি ছাড়ার পর 2018 সালের 31শে ডিসেম্বর চাকরি ছেড়েছি। তারপর থেকে, তখন 25 মাস চাকরি বাকি ছিল, তারপর থেকে তো আমি কোথাও যেতাম না, লজ্জায় অপমান। এমনি আমি শারীরিকভাবে তখন কোনো অবস্থায় ছিলাম না, মানে তখন আমি মৃত্যুর সঙ্গে পুরো লড়াই করছি আমার শারীরিক কারণে। আমার ফোবিয়া হয়ে গেছিলো। তো আমার কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে আমাকে চিকিৎসা নিতে হয়েছে। সে প্রেসক্রিপশনও আছে, আমি দেখাবো, লাইভেই দেখাবো। জানি না কেউ দেখে কিনা, কারণ কেউ রেসপন্স করে না। স্টেট ব্যাংকে কি ভয় জানি না, তবে সবার অ্যাকাউন্ট থাকার জন্যই যদি ভয় থাকে, তাহলে আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে সবসময় লড়াইয়ের কথা, সবসময় এগুলো ভাষণ দেওয়ার কি দরকার? বহু বছর থেকে শুনছি ভ্রষ্টাচার বিরোধী লড়াই চলছে ভারতে, প্রধানমন্ত্রী সবসময় ভ্রষ্টাচার বিরোধী কথা বলছে, কিন্তু কাজে একটাও করছে না। প্রধানমন্ত্রীর দপ্তরেও তো আমি অভিযোগ জানিয়েছি, কোনো লাভ হয়নি সেগুলো থেকে। কেউ অপরাধীদের শাস্তি হওয়া বন্ধ হয়ে গেছে, এটা আমার যেহেতু আমি একজন ভিকটিম, খেয়াল করেছি যে বহু বছর থেকে অপরাধীদের কোনো আর শাস্তি হয় না। অপরাধীরাই বেশি কদর পায় সমাজে এবং সব জায়গায় সম্মান পায়, গুরুত্ব পায়। অপরাধীদের সঙ্গেই মানুষে দাঁড়ায়। তো চুরকু বেচাতে আমার চাকরি খেয়ে এলো। মাস 3 পর আমি গিয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছিলাম। তার কিছুদিন পরেই কোনো একটা কারণে পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি, তার সঙ্গে আমার সবচেয়ে বেশি যোগাযোগ ছিল পারিবারিক। একই সঙ্গে আমরা চাকরিতে ঢুকেছিলাম, একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। সে তার কাছের ব্রাঞ্চ বলে সেদিনই জয়েন করলো, আমি পরের দিন গিয়ে জয়েন করলাম। সেই সেক্রেটারি, পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি আমাকে ফোনে যা বলেছিল, সেটাও বিরাট অংশ, সেটা শোনা যায় না। যখন এত নোংরা ভাবে যে কথা বলতে পারে, এগুলো যুক্তিগুলো হয় নোংরা,
ভাবা যায় না, এত অমানবিক, অনৈতিক, মানে সবাই দুষ্কৃতী এরা। একটা পয়েন্ট বলছি, আমি শোনাচ্ছি আর কি, বলছি না, এটা ভয়েস রেকর্ড সেক্রেটারি। থানায় উঠেছে, থানায় যাওয়ার জন্য এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল, হ্যাঁ, কিন্তু ও কেন থানায় গেল? থানায় উঠেছে, থানায় যাওয়ার জন্য এখন পার্টিতে এদের ভার্সন হচ্ছে তুই কেন থানায় দিলে, থানার দিক থেকে ওদের যতটুকু বলেছে এইটা ওদের নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দেবো, টাকাটা দিয়ে দিতাম। কিন্তু এখন আর আমরা ওইটা থেকে ফিরে যাবো না। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ নাকি আমাকে চুপ করে থাকতে বলেছিল। চোর টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে, আমাকে চুপ করে থাকতে হবে? হ্যাঁ, এটাই স্টেট ব্যাংকের চরিত্র, এবং স্টেট ব্যাংকের 2.5 লাখ স্টাফের এই চরিত্র। আমি খালি তার সঙ্গে ফিট না। স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করেছে, চোরের দাবি আমাকে চুপ করে থাকতে হবে, টাকাটা ফেরত দিবে যবে ইচ্ছা, আরেকটা কোন ফুটেজ কীভাবে দেখবে। এবং আমি থানায় গেছি, তার কারণেরও ভিডিও আছে, হলো সব দেওয়া আছে, আবার আমি লাইভে এসে দেবো। থানায় গেছিলাম, 1.5 মাস ধরে তারা থানায় যায়নি, এফআইআর করতে কত পরে যায়, তখন তো সেটিং হয়ে গেছে চোরের মালিকের সঙ্গে, তো আমি বুঝতে পারছি। একজন সিনিয়র অফিসার যে ট্রান্সফার হয়ে গেছিলো, সে এসে আমাকে নিয়ে গেছিলো যে চল দেবো, আইসির সঙ্গে আমার খুব পরিচিতি আছে, টাকাটা উদ্ধার হয়ে যাবে বললেই। সেখানে গেছিলাম, তাছাড়া সেই আইসি আমার আত্মীয় ছিল, এবং সেই আইসিকে ঘটনার দিনই আমি, ঘটনার 10-15 মিনিট পরেই আমি খবর পাঠিয়ে জানিয়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, টাকাটা দিচ্ছে না। তো আইসি তখন মালদার বাইরে ছিল, সাউথ ইন্ডিয়া বোধহয়। আইসি বলেছিল যে এফআইআর যেন একটা করে রাখে, এসে করবে। এফআইআর করতে গেছিলাম পরের দিন, ইংলিশ বাজার থানায় এফআইআর নিল না, অদ্ভুত কারণে, যে আপনি কাউন্টার পার্ট দিয়ে দিয়েছেন, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করবো না এফআইআর, ওটা না দিলে ঠিক ছিল। আরে গান্ডু, আমি কাউন্টার পার্ট যদি না দিতাম তাহলে আমার থানায় যাওয়ার কি প্রয়োজন হতো? তাহলে তো ওরই মাথা ব্যথা হতো যে আমার কাছ থেকে কাউন্টার পার্ট নেবে কি করে, বাকি টাকাটা তো জমা করতেই হবে আমাকে। তো কাউন্টার পার্ট দিয়ে দিয়েছি বলেই তো থানায় গেছি চুরির প্রমাণ নিয়ে, প্রমাণ সহ, এমনি জানি থানায় নেয়নি। পরবর্তীকালে এই 2024 সালে 2 দিন থানায় গেছিলাম এই ব্যাংকেরই বিষয়ে। ব্যাংক আমার খাওয়ার টাকা বন্ধ করে দিচ্ছিল, পেনশন বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। গেছিলাম, এফআইআর নেয়নি। আরে থানা এফআইআর নেয় না, আজকে কি মুখ চিনে নেয় না পয়সা নিয়ে নেয় আমি জানি না, আমার কোনো অভিজ্ঞতা নাই। চাকরিতে ঢোকার পর একবার একটা পুলিশ ভেরিফিকেশন হয়, তার জন্য থানায় গেছিলাম একবার। ওদের উদ্দেশ্য ছিল আলাদা, ওদের উদ্দেশ্য আমি পূরণ করতে পারিনি। যাক, আমার কখনো খারাপ রিপোর্ট হওয়ার মতো কিছু নাই, তো কি রিপোর্ট দেবে, খারাপ রিপোর্ট কিছু দেয়নি। একটু অ্যাম্বিগুয়াস করে দিয়েছিল যে আমাদের ঠিক জানা নাই, এটা মনে হচ্ছে এর বিষয়ে খারাপ কিছু নেই, কিন্তু মনে হচ্ছে যেন আমরা সঠিক যাই না, যেভাবে বলতে পারছি না। এখন কোনো পুলিশ রিপোর্ট হয়, ওদের পারিনি আর কি, চেয়েছিল থানা থেকে। তারপরে এই 34 বছর পর আমি থানায় গেছি, যে আমার ওগুলো জানা নেই কীভাবে এফআইআর খাওয়াতে হয়, নামাতে হয়। এগুলো তো খবরের পেপারে দেখতাম প্রচুর, যে এফআইআর নেয়নি, ঘুরিয়ে দেয়। এফআইআরটা নিলে তো আমার চাকরিটা যেত না, এফআইআরটা নিলে তো এটা প্রসেসিংয়ে থাকতো, ব্যাংক করতে বাধ্য হতো, চেপে যেত না। তো ব্যাংক কী করলো, চুরির ঘটনাটা চাপা দিল, সিসিটিভি ফুটেজের বিষয়টা চাপা দিল, একদম চেপে গেল। আমার নামে মিথ্যা প্রচার করলো যে ক্যাশিয়ারের সাজানো ঘটনা, ওটা চুরি হয়নি ব্যাংক থেকে কিছু, স্টেট ব্যাংক থেকে। এগুলো সব দুর্নীতি, এগুলো সব অন্যায়। এই যে স্টাফ অফিসাররা জড়িত, চুরির কথা চেপে দিল, সিসিটিভি ফুটেজের কথা চেপে দিল, আমার সঙ্গে যেটা ব্যবহার করেছে আমি সেটা পাশে রাখছি সরিয়ে। ব্যাংক থেকে টাকা চুরি হলো, টাকাটা উদ্ধার করলো না, চোরকে শাস্তি দিল না, চুরির কথা চেপে গেল, চোরকে ছেড়ে দিল। কেন, কি স্বার্থে, কি পেয়েছে? কিছুর বিনিময়ে তো, এমনি এমনি তো
চোরকে ছেড়ে দিয়ে তাদের তো গৌরবান্বিত হওয়ার মতো কিছু নেই। তো চোরকে শাস্তি ছাড়া তাকে একদম প্রচুর সম্মান খাতির করে যত্ন করে ছেড়ে দিলে এমন চাই সেই টাকাটা অবধি আমাকে ফেরত দেওয়ার জন্য উদ্ধার করে আমাকে ফেরত দিল না 53,000 টাকা। পরে শুনেছি যে ওই টাকাটা নাকি দিয়েছে, কিন্তু জানি না, আমি তো পাইনি। এটা স্টেট ব্যাংক। যদি কেউ দেখে, পরিষ্কারভাবে সবগুলো দেখার জন্য ফেসবুকে আমার বহু আছে, সব পাবলিকের জন্য খোলা। ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাতে হবে না, কারণ ওগুলো নিয়ে আমি এখন মাথা ঘামাই না। কমেন্ট করার জায়গা আছে। কেউ যদি দেখে আমার এই লাইভ অংশ বা পরবর্তী ভিডিওতে, তাহলে তাকে অজস্র ধন্যবাদ। শেষ করছি।